আসসালামু আলাইকুম। পশ্চিম সরদার শহীদস্মৃতি বিএম ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি উম্মে সালমা সকল শিক্ষার্থীকে স্বাগতম। আমাদের আজকের বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। আমি এই বিষয়ের প্রথম অধ্যায় থেকে ব্যবসার মৌলিক ধারণা অর্থাৎ বেসিক কনসেপ্ট অফ বিজনেস সম্পর্কে আলোচনা করব। আমাদের আজকের বিষয় আমি ধারাবাহিকভাবে হোয়াইট বোর্ডে লিখে দিয়েছি, তোমরা একটু লক্ষ্য করো। ব্যবসার ধারণা, ব্যবসার প্রকৃতি ও বৈশিষ্ট্য, ব্যবসার আওতা অবলিক পরিধি বা বিষয়বস্তু। এবার আসি ব্যবসা কি। দেখো, আমরা যদি লক্ষ্য করি বিজনেস স্পেলিংটা, তাহলে দেখব যে এর মধ্যেই ব্যবসার অন্তর্নিহিত অর্থ নিহিত আছে। বিজিনেস, বিজি অর্থ ব্যস্ত থাকা, তাহলে বিজনেস শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কোনো কাজে ব্যস্ত থাকা। কিন্তু আসলে কোনো কাজে যদি ব্যস্ত থাকি তাকে ব্যবসা বলা যায় না। যেমন খেলার মাঠে ছেলেমেয়েরা খেলছে, কিন্তু তাকে তো আমরা ব্যবসা বলবো না। তুমি রাতে 11টার পরে মোবাইলে গেম খেলছো, তাকে তো ব্যবসা বলা যাবে না। ব্যবসা হবে তখনই যখন তার সঙ্গে বিনিয়োগ এবং মুনাফা জড়িত থাকবে। তাহলে বিজনেস ইজ রিলেটেড উইথ প্রফিট, নন বিজনেস ইজ রিলেটেড উইথ নন প্রফিট। একটি সাধারণ সংজ্ঞা সকল বইতেই আছে। তাহলে ব্যবসা বলা যায় তাকেই মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কোনো বৈধ অর্থনৈতিক কার্যকে ব্যবসা বলে। আমরা আরও একটি সংজ্ঞার দিকে দেখি। মানুষের বস্তুগত ও অবস্তুগত অভাব পূরণের জন্য মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সেবাকর্ম উৎপাদন, বন্টন ও এর সহায়ক যাবতীয় কার্যের সমষ্টিকে ব্যবসা বা বিজনেস বলে। এবার দেখো, বিজনেস ইকুয়াল টু সামেশন আই প্লাস সামেশন টি প্লাস সামেশন এটি। এখানে বিজনেস বি ইকুয়াল টু ব্যবসা, সামেশন ইকুয়াল টু যোগফল বা সমষ্টি, আই ইকুয়াল টু শিল্পীয় কার্যকলাপের সমষ্টি বা ইন্ডাস্ট্রি, সামেশন টি ইকুয়াল টু পণ্য বিনিময় ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যের সমষ্টি বা ট্রেড, সামেশন এটি ইকুয়াল টু পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয় সংক্রান্ত অন্যান্য কার্যের সমষ্টি বা অক্সিলারিজ টু ট্রেড। তাহলে ব্যবসা বলতে আমরা বুঝি শিল্প, বাণিজ্য এবং বাণিজ্য সংক্রান্ত অন্যান্য কার্যের সমষ্টি। বর্তমানকালে প্রত্যক্ষ সেবা ক্রয় বিক্রয়ও ব্যবসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্য হিসাবে বিবেচিত। আমরা এখন ব্যবসার প্রকৃতি এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রকৃতি হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য, আর বৈশিষ্ট্য হচ্ছে সকলের নজরে পড়ে স্বতন্ত্রধর্মী এমন কিছু। ব্যবসার কিছু কিছু বৈশিষ্ট্য বিদ্যমান, তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমি এখন তোমাদের আলোচনা করব। প্রথমে দেখো, মুনাফা অর্জনের উদ্দেশ্য। ব্যবসার প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্য। একজন ব্যবসায়ী মুনাফা অর্জনের উদ্দেশ্যকে সামনে রেখেই তার ব্যবসা পরিচালনা করে থাকে। আয় থেকে ব্যয় বাদ দিলে যা থাকে তাকে বলা হয় মুনাফা। কম দামে বা কম খরচে পণ্য উৎপাদন করে অধিক দামে বিক্রয় করলে যা লাভ থাকে তাই হচ্ছে মুনাফা। মা যদি সন্তানের জন্য কাপড় তৈরি করে তবে তা ব্যবসা হবে না, কিন্তু সে যদি কাপড় কিনে পোশাক তৈরি করে বিক্রয় করে তবে সেটাকে আমরা ব্যবসা বলব। তারপরে দেখো ঝুঁকি এবং অনিশ্চয়তা। ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি এবং অনিশ্চয়তা ওতপ্রোতভাবে জড়িত। ঝুঁকি হচ্ছে আর্থিক ক্ষতির সম্ভাবনা, আর অনিশ্চয়তা হচ্ছে প্রত্যাশিত সবকিছু ঘটবে এমন না হওয়া। একজন ব্যবসায়ী এই ঝুঁকি এবং অনিশ্চয়তাকে সামনে রেখেই তার ব্যবসা পরিচালনা করে থাকে। ব্যবসার ক্ষেত্রে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক সকল ধরনের ঝুঁকি এবং অনিশ্চয়তা বিদ্যমান থাকে। কেউ যদি ব্যাংকে 10% সুদে টাকা জমা রাখে তাহলে তাকে ব্যবসা বলা যাবে না, কারণ এর সঙ্গে
কোনো লাভ ক্ষতির সম্পর্ক নেই। যেখানে লাভ ক্ষতির সম্পর্ক রয়েছে তাকেই ব্যবসা এবং ব্যবসা বলা যাবে। নেক্সট আসো লেনদেনের পৌনঃপুনিকতা। পৌন শব্দের অর্থ হচ্ছে পুনরায় বা বারে বারে। কোনো লেনদেন যদি বারে বারে সংগঠিত হয় তাহলে তাকেই বলা হবে ব্যবসা। যেমন কেউ যদি একটা মোবাইল কিনে কিছুদিন পর তার যদি মোবাইলটা পছন্দ না হয়, সে যদি বিক্রয় করে দেয়, তবে তাকে ব্যবসা বলা যাবে না। তবে সে যদি একটি মোবাইলের দোকান দিয়ে বারবার মোবাইল ক্রয় করে আবার বিক্রয় করে, তবে তাকেই ব্যবসা বলা যাবে। কোনো আসবাবপত্র বিক্রেতা যদি ফরমাইশ মাফিক আসবাবপত্র তৈরি করে আবার বিক্রয় করে, তবে তাকে আমরা ব্যবসা বলব, কারণ এই ক্ষেত্রে তার এই লেনদেনটা বারে বারে সংগঠিত হচ্ছে, আর একেই আমরা লেনদেনের পৌনঃপুনিকতা বলব। সর্বশেষ আসো উপযোগ বা সম্পদ সৃষ্টি। ব্যবসার ক্ষেত্রে উপযোগ বা সম্পদ সৃষ্টি একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে বিবেচিত। উপযোগ বলতে বোঝায় কোনো অভাব পূরণের কোনো কিছুর অভাব পূরণের ক্ষমতাকে বলা হয় উপযোগ। ব্যবসা শিল্পের মাধ্যমে ও নানান ধরনের প্রক্রিয়ার মাধ্যমে পণ্যের বা কাঁচামালের বিভিন্ন উপযোগ সৃষ্টি করে থাকে। যেমন তুলা থেকে সুতা হয়, সুতা থেকে আবার কাপড় হয়, কাপড় থেকে আবার বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরি হয়। এই প্রতিবারেই দেখা যাচ্ছে পণ্যের উপযোগ সৃষ্টি হচ্ছে এবং বারবার মূল্য বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায় শাখা হিসাবে শিল্প পণ্যের এই বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করে থাকে। বাণিজ্য বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এখন আমরা বিভিন্ন উপযোগ সৃষ্টি করে থাকি। ব্যবসায়ের আওতা এবং পরিধি সম্পর্কে জানব। ব্যবসার আওতা বা পরিধিকে একটি রেখাচিত্রের সাহায্যে দেখানো হলো। দেখো শিক্ষার্থীরা, ব্যবসাকে তিনটি ভাগে ভাগ করা যায়: শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। আবার এই শিল্পকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়: প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, প্রস্তুত শিল্প, সেবা পরিবেশক শিল্প। আর বাণিজ্যকে দুইটি ভাগে ভাগ করা যায়: ট্রেড বা পণ্য বিনিময়ের সহায়ক কার্যাবলী। পণ্য বিনিময়ের আবার কয়েকটি ভাগ রয়েছে, যেমন অভ্যন্তরীণ বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য আবার দুই প্রকারের: পাইকারি, খুচরা। বৈদেশিক বাণিজ্য তিন প্রকারের: আমদানি, রপ্তানি, পুনরপ্তানি। পণ্য বিনিময়ের সহায়ক কার্যাবলীর মধ্যে রয়েছে ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ এবং বাজারজাতকরণ প্রসার। যে কর্মপ্রচেষ্টার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং বিভিন্ন উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হয় তাকে বলা হয় শিল্প। শিল্পকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন প্রজনন শিল্প, নিষ্কাশন, নির্মাণ, প্রস্তুত, সেবা পরিবেশক শিল্প। প্রজনন শিল্প অর্থনৈতিক উদ্দেশ্যে নির্বাচিত প্রাণী এবং উদ্ভিদের বংশ বিস্তারকরণ প্রক্রিয়াকে বলা হয় প্রজনন শিল্প। যেমন নার্সারি, হ্যাচারি, পোলট্রি ফার্ম ইত্যাদি। যেমন নার্সারিতে চারা চাষ করা হয়, পোলট্রি ফার্মে মুরগি থেকে ডিম হয়, ডিম থেকে আবার বাচ্চা হয়। তারপর পুকুরে মাছের পোনা উৎপাদন করা হয়। এগুলো সবই তোমার প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত। তারপরে আসি নিষ্কাশন শিল্প। যে শিল্প প্রক্রিয়ার মাধ্যমে ভূগর্ভস্থ থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তাকে বলা হয় নিষ্কাশন। যেমন নদী থেকে মাছ সংগ্রহ, সাগর থেকে ঝিনুক সংগ্রহ, বন থেকে কাঠ সংগ্রহ। এগুলো সবই নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্ত। যেমন যখন চারা চাষ করা হতো জমিতে, তখন সেটা ছিল প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত, কিন্তু এই চারা বড় হয়ে যখন তাকে কেটে ফেলা হবে তখন তা নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্ত হবে। তাহলে মনে রেখো, চারা চাষ প্রজনন শিল্প এবং গাছ কেটে ফেলা নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্ত। নির্মাণ শিল্প যে শিল্প প্রক্রিয়ার মাধ্যমে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ ইত্যাদি তৈরি করা হয় তাকে বলা হয় নির্মাণ শিল্প। প্রস্তুত শিল্প
প্রস্তুত শিল্পের আরও কতগুলো নাম রয়েছে, যেমন যান্ত্রিক শিল্প, সাবজন শিল্প, উৎপাদন শিল্প। শ্রম এবং যন্ত্রের মাধ্যমে কাঁচামাল বা আধা প্রস্তুত পণ্যকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যখন পরিণত পণ্যে বা মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয় তখন তাকে প্রস্তুত শিল্প বলে। যেমন তুলা থেকে সুতা, সুতা থেকে আবার কাপড়, এবং এই কাপড় থেকে বিভিন্ন ধরনের জামা কাপড়, বিভিন্ন ধরনের ডিজাইনের জামা কাপড় তৈরি করা হয়। এগুলো সবই সম্ভব হয়েছে শ্রম এবং যন্ত্রের মাধ্যমে। তাহলে এটা প্রস্তুত শিল্পের অন্তর্গত। এর জন্য প্রস্তুত শিল্পকে মাধ্যমিক শিল্প বলা হয়ে থাকে। এই প্রস্তুত শিল্পের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেমন বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়া ভিত্তিক শিল্প এবং সংযোজন শিল্প। বিশ্লেষণ শিল্প একই পদার্থ বিশ্লেষণের মাধ্যমে বা পৃথকীকরণের মাধ্যমে যখন পণ্য সামগ্রী তৈরি করা হয় তখন তাকে বিশ্লেষণ শিল্প বলে। যেমন খনিজ তৈল থেকে তৈরি হচ্ছে কেরোসিন, ডিজেল, অকটেন, পেট্রোল ইত্যাদি। তাহলে দেখো, খনিজ তৈল কিন্তু একটা পদার্থ, সে একই পদার্থ থেকে আমরা কয়েকটি দ্রব্য তৈরি করতে পেরেছি, যেমন কেরোসিন, ডিজেল, কেরোসিন, ডিজেল, তারপর পেট্রোল, এগুলা খনিজ তেল থেকেই তৈরি হয়েছে। তাই একই পদার্থ বিশ্লেষণের মাধ্যমে বা পৃথকীকরণের মাধ্যমে এই দ্রব্যগুলো তৈরি হয়েছে। তারপরে আসো সংযোজন শিল্প। এটি তোমার বিশ্লেষণ শিল্পের উল্টো। সংযোজন শিল্প হচ্ছে বিভিন্ন শিল্পে উৎপাদিত উপকরণ বা অংশবিশেষকে একত্রীকরণ করে একটা নতুন পণ্য তৈরি করা হয়, তখন তাকে বলা হয় সংযোজন শিল্প। যেমন মোটর গাড়ি, রেলগাড়ি, রিক্সা, সাইকেল, কম্পিউটার। যেমন একটা কম্পিউটার তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের যন্ত্রের প্রয়োজন হয়, যেমন সিপিইউ, তারপরে মনিটর, মাউস, কিবোর্ড, স্পিকার ইত্যাদি। এই এতগুলো যন্ত্রাংশের একত্রীকরণ করে তোমার তৈরি করা হয়েছে সংযোজন শিল্প। আর বিশ্লেষণ শিল্পে আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে একই পদার্থ বিশ্লেষণের মাধ্যমে আমরা বিভিন্ন পণ্য উৎপাদন করেছি। আর সংযোজন শিল্পে বিভিন্ন যন্ত্রাংশ একত্রীকরণ করে একটা পণ্য উৎপাদন করেছি, তা হচ্ছে কম্পিউটার। তারপরে আসো যৌগিক শিল্প, যে শিল্পে পৃথক পৃথক পদার্থের সংমিশ্রণে নতুন নতুন পণ্য তৈরি করা হয় তাকে বলা হয় যৌগিক শিল্প। যেমন সাবান, সার, সিমেন্ট। যেমন সাবান তৈরি করতে আমাদের কি কি লাগে? খাল লাগে, চর্বি লাগে, তারপর গ্লিসারিন লাগে, তারপরে হচ্ছে ফুলের পাপড়ি লাগে। এই সব জিনিসগুলো থেকে তৈরি হচ্ছে কি সাবান। তাহলে এই যে সংযোজন শিল্প যেটা আর হচ্ছে যৌগিক শিল্পের মধ্যে পার্থক্য এটা, সংযোজন শিল্পকে আমরা আলাদা করতে পারি। যেমন সিপিইউ আলাদা করা যায়, তোমার মনিটর আলাদা করা যায়, স্পিকার আলাদা করা যায়, কিন্তু এই তোমার যৌগিক শিল্পের ক্ষেত্রে সাবান যে উপকরণের সমন্বয়ে তৈরি হয়েছে তাকে আমরা দ্রব্য তৈরির পরে আর আলাদা আলাদা করতে পারবো না। আর একটা আছে প্রক্রিয়া ভিত্তিক শিল্প, যে শিল্পে কাঁচামাল বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্যে দিয়ে পরিণত পণ্যে রূপান্তরিত হয় তাকে বলা হয় প্রক্রিয়া ভিত্তিক বা পর্যায় ভিত্তিক শিল্প। যেমন চুলা থেকে বস্ত্র, আখ থেকে চিনি ইত্যাদি। তারপরে সর্বশেষ আসো সেবা পরিবেশক শিল্প, যে শিল্প মানুষের জীবনযাত্রাকে সহজ এবং আরামদায়ক করে তাকে বলা হয় সেবা পরিবেশক শিল্প। যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদি। তাহলে আমরা এখন শিল্পের প্রকারভেদ পেলাম এবং এ সম্পর্কে জানতেও পারলাম। নেক্সট আসো বাণিজ্য কি। শিল্পে উৎপাদিত পণ্য বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করে যখন চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছায় তখন তাকে বলা হয় বাণিজ্য। এই বাণিজ্যটাকে তোমার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্রেড বা পণ্য বিনিময়, আর হচ্ছে পণ্য বিনিময় সহায়ক কার্যবাহী। ট্রেড কাকে বলে?
মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয় বিক্রয় কার্যকে ট্রেড বা পণ্য বিনিময় বলে। এই পণ্য বিনিময়ের মাধ্যমে পণ্য এক হাত থেকে অন্য হাতে হস্তান্তরিত হয় এবং পণ্যের ব্যক্তিগত এবং সত্যগত বাধা দূর হয়। এই পণ্য বিনিময় বা ট্রেডকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়, একটা অভ্যন্তরীণ বাণিজ্য আর একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্যটা কি? যখন দেশের ভৌগোলিক সীমার মধ্যে লেনদেন সংগঠিত হয় বা ব্যবসায়িক কার্যক্রম সংগঠিত হয় তখন তাকে বলা হয় অভ্যন্তরীণ বাণিজ্য। আর বৈদেশিক বাণিজ্য হচ্ছে দেশের ভৌগোলিক সীমার বাইরে যখন দুই দেশের মধ্যে ব্যবসায়িক লেনদেন সংগঠিত হয় তখন তাকে বৈদেশিক বাণিজ্য বলে। অভ্যন্তরীণ বাণিজ্যকে দুইটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পাইকারি ব্যবসা আর একটা হচ্ছে খুচরা ব্যবসা। পাইকারি ব্যবসাটা কি? উৎপাদনকারীর কাছ থেকে পণ্য কিনে এনে যখন খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রয় করা হয় তখন তাকে বলা হয় পাইকারি ব্যবসা। আর খুচরা ব্যবসাটা কি? পাইকারদের কাছ থেকে পণ্য কিনে এনে যখন চূড়ান্ত ভোক্তার কাছে পণ্যটা বিক্রি করা হয় তখন তাকে বলা হয় খুচরা ব্যবসা। এখন আসো বৈদেশিক বাণিজ্যের মধ্যে যাই। বৈদেশিক বাণিজ্যকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, আমদানি, রপ্তানি এবং পুনঃরপ্তানি। আমদানি বাণিজ্য কাকে বলে? আমদানি বাণিজ্য অন্য দেশ থেকে আমরা যখন পণ্য ক্রয় করব তখন তাকে বলা হয় আমদানি বাণিজ্য। আর রপ্তানি বাণিজ্য হচ্ছে নিজ দেশ থেকে আমরা যখন অন্য কোনো দেশে পণ্যটাকে বিক্রয় করব বা রপ্তানি করব তখন তাকে বলা হয় রপ্তানি বাণিজ্য। আর পুনঃরপ্তানি হচ্ছে এক দেশ থেকে পণ্য কিনে এনে আবার যখন অন্য কোনো দেশে সেইটাকে বিক্রয় করা হয় বা রপ্তানি করা হয় তখন তাকে বলা হয় পুনঃরপ্তানি। যেমন উদাহরণস্বরূপ আমরা ভারত থেকে যদি কোনো পণ্য কিনে আনার পরে তা যদি আমরা আবার বার্মায় যদি বিক্রয় করি তখন তাকে বলা হবে পুনঃরপ্তানি। শিক্ষার্থীরা সবসময় খেয়াল রাখবা, পুনঃরপ্তানির ক্ষেত্রে সবসময় তিনটা দেশ এখানে যুক্ত থাকবে। তিনটা দেশ, কমপক্ষে যখন তিনটা দেশ এখানে যুক্ত থাকবে তখন সেটা হবে পুনঃরপ্তানি। তারপরে আসো পণ্য বিনিময়ের সহায়ক কার্যবালী। পণ্য বিনিময়ের সহায়ক কার্যবালী শিল্পে উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় এবং এই প্রতিবন্ধকতা বা হিন্ড্রেন্সগুলো দূর করে পণ্য বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বা কর্মকাণ্ডের মাধ্যমে সেই বাধাগুলোকে দূর করে পণ্য চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানোর ক্ষেত্রে এই সহায়ক কার্যবালীর প্রয়োজন পড়ে। যেমন ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ এবং বাজারজাতকরণ প্রসার। এবং এর মাধ্যমে বাণিজ্যের যে প্রতিবন্ধকতা রয়েছে, ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ প্রসার, এই বাধাগুলো তোমার দূর করা হয়। যেমন ব্যাংকের মাধ্যমে তোমার অর্থগত যে বাধাটা আছে সেটা দূর করা হয়। বীমার মাধ্যমে ব্যবসা করতে গেলে ঝুঁকি অনিশ্চয়তা বিদ্যমান, এর জন্য এই ঝুঁকিটা এবং অনিশ্চয়তা বীমার মাধ্যমে দূর করা হয়। পরিবহনের মাধ্যমে স্থানগত যে প্রতিবন্ধকতা রয়েছে সেটা দূর করা হয়। গুদামজাতকরণের মাধ্যমে সময়গত বা কালগত বাধা দূর করা হয়। বাজারজাতকরণ প্রসার বা বিজ্ঞাপনের মাধ্যমে জ্ঞানগত যে বাধাগুলো রয়েছে সেগুলা দূর করা হয়। শিক্ষার্থীরা, আমরা ব্যবসার আওতা বা পরিধি সম্পর্কে জানলাম। আর প্রত্যক্ষ সেবা, যেটা প্রত্যক্ষ সেবা বলতে কি বোঝায়? গ্রাহকদের চাহিদা পূরণে সক্ষম এমন কাজ, সুবিধা বা তৃপ্তিকে প্রত্যক্ষ সেবা বলা হয়ে থাকে। মনে রাখবা, প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা মুখোমুখি হয়ে এই সেবাটা গ্রহণ এবং প্রদান করতে হয়। যেমন সেলুন, পার্লার, পরামর্শদাতা কেন্দ্র, ডাক্তার, উকিল ইত্যাদি। যেমন সেলুনে চুল কাটাতে হলে তোমাকে সেলুনে যেতে হবে, বারবারের কাছে যেতে হবে, তোমার চুল কাটাতে হবে। তুমি যদি ফেসিয়াল করতে যাও পার্লারে যেতে হবে এবং ক্রেতা বিক্রেতা সামনাসামনি মুখোমুখি হতে হবে। তেমনি ভাবে পরামর্শদাতা কেন্দ্র তেমনি। তাহলে প্রত্যক্ষ সেবাটা সাধারণত ক্রেতা এবং বিক্রেতা সরাসরি বা প্রত্যক্ষ থেকে এই সেবাটা গ্রহণ করতে হয়। বর্তমানকালে প্রত্যক্ষ সেবাও
ব্যবসার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে বিবেচিত হচ্ছে। শিক্ষার্থীরা, আমরা এখন ব্যবসার আওতা এবং পরিধি সম্পর্কে জানতে পারলাম। নেক্সট ক্লাসে আজকের ক্লাসে আমরা ব্যবসার সংজ্ঞা, ব্যবসার বৈশিষ্ট্য এবং ব্যবসার আওতা বা পরিধি সম্পর্কে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে সামাজিক ব্যবসা এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট প্রশ্ন আলোচনা করব, সাথে দ্বিতীয় অধ্যায়ে ব্যবসায় পরিবেশ সম্পর্কেও আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ।